বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে অক্টোবর 2025। বাংলাদেশ বার কাউন্সিল ভাইবা পরীক্ষার্থীদের জন্য আমরা যে ব্যাচ শুরু করেছি সেটার দ্বিতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি। এই ফৌজদারি কার্যবিধি থেকে বাংলাদেশ বার কাউন্সিল ভাইবাতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তেই আপনারা 95%, 99% প্রশ্নের উত্তর জানেন। যে ধরনের প্রশ্ন সচরাচর এসে থাকে, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে বারবার প্র্যাকটিস করে যাওয়া এবং ওই জায়গায় গিয়ে আমি যাতে অল্প কথায় ওই জিনিসটা উপস্থাপন করতে পারি। ধরেন পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনি উত্তর জানেন কিন্তু ওই জায়গায় গিয়ে আপনি গুছাইয়া বলতে পারতেছেন, এটা হলো মেইন সমস্যা। মানে আপনি জানেন বাট অল্প কথায় ওনাদের বুঝাইতে পারতেছেন না। তো আমরা যাতে অল্প কথায় এবং কি জানতে চাইছে এটা যাতে উত্তর করতে পারি, এটা আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে যে চিরাচরিত প্রশ্ন একটু জেনে রাখেন, আসে না কখনো পরীক্ষায়, বাট যদি বলে যে প্রসিডিউরাল ল কাকে বলে বা আপনার সাবস্টেন্টিভ ল কাকে বলে, বলবেন যে স্যার যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি আলোচনা করছে তারা বলে প্রসিডিউরাল ল। শেষ। আর যে আইনে দণ্ড, শাস্তি বা প্রতিকার আলোচনা করছে সেটারে কি বলে? সাবস্টেন্টিভ ল। যদি বলে স্যার প্রসিডিউরাল ল কি, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, এগুলা কি প্রসিডিউরাল। আর সাবস্টেন্টিভ ল দণ্ডবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা হচ্ছে সাবস্টেন্টিভ ল। সো প্রসিডিউরাল ল, সাবস্টেন্টিভ ল কি, এটা একটু মনে রাখেন। এরপরে ফৌজদারি কার্যবিধির এই কত সালে পাশ হয়েছে, কে পাশ করছে, এইগুলা কোনো কিছুই জানার দরকার নাই, টোটালি বাদ। এগুলা কোনো কিছু, জাস্ট ফৌজদারি কার্যবিধিটা কত সালের আইন? 1898। ফৌজদারি কার্যবিধিটা লেখা শিখে যায়, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, ইংরেজি বানান সহ। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, লিখবেন। ওনারা ওখানে লিখতে দেয় যেটা লেখেন, বুঝছেন? আর ওই জায়গায় গিয়ে সিআরপিসি বলার দরকার নাই। কি বলবেন? ফৌজদারি কার্যবিধি। সিআরপিসি বললে বলবেন, বলেন সিআরপিসি কি। তো ফৌজদারি কার্যবিধি কত সালে পাশ হয়েছে, কার্যকর হয়েছে, দরকার নাই। ঠিক আছে, আমরা এখানে তফসিলটা সম্পর্কে একটু ধারণা নিব। তফসিল, বিশেষ করে দ্বিতীয় তফসিলটা, ভিভিআই দ্বিতীয় তফসিলের 8টা কলাম আপনার মনে রাখতেই হবে। আর দরকার নাই, শুধু একটা তফসিল মনে রাখবেন। কত তফসিল? দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিলে কলাম আছে কয়টা? 8টা কলাম। সো এই 8টা কলামে আমি যদি আপনাদের মনে করাই দিই যে প্রথম কলাম আছে ধারা, দ্বিতীয় কলামে আছে ওই ধারায় কি অপরাধ আছে, তৃতীয় কলামে আছে কগনিজেবল নাকি নন কগনিজেবল, চতুর্থ কলামে আছে কি সমন নাকি অরেড, পঞ্চম কলামে আছে কি জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য, ষষ্ঠতে আছে কি আপোষ যোগ্য নাকি আপোষ অযোগ্য, সপ্তমে কি আছে শাস্তি, আর অষ্টমে আছে কোন আদালত বিচার করবে। বুঝছেন? যে প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে, বললো যে কগনিজেবল অফেন্স কি। আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যালো হাবিব সাহেব, হাবিবুর রহমান সাহেব, খাগড়াছড়ির আপনাদের খাগড়াছড়ির যারা আছে ওনাদের একটু আমাদের এই গ্রুপে অ্যাড করে নিয়েন। ওই যে মাইনুদ্দিন সাহেব খুঁজে পাইতেছে না, আমার কল দিলেন, পরে ওনার লিংক দিলাম, একটু জয়েন করে দিয়েন। তো তাহলে যদি জিজ্ঞাসা করতে পারে যে কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স কাকে বলে, বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারলে তারে বলে কগনিজেবল। আর যে ক্ষেত্রে পরোয়ানা লাগবে সেটারে কি নন কগনিজেবল। কগনিজেবল অফেন্সের বাংলা কি? আমলযোগ্য। আমলযোগ্যের একটা বাংলা আছে জানেন? ধর্তব্য। কি বলেন? ধর্তব্য। আর আমল অযোগ্য হলো অধর্তব্য। তো দ্বিতীয় তফসিলটা মনে রাখবেন। এ হলো কথা। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ যোগ এগুলা কিছু মনে রাখার প্রয়োজন নাই। ফৌজদারি আদালতের গঠনটা মনে রাখবেন। ফৌজদারি আদালতের গঠন 6 ধারা। যে সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দায়রা আদালত, আর একটা কি ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতের গঠন বলতে কয় ধারায়? 9 ধারায়। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ নাকি। আর অপরদিকে যদি আপনি ম্যাজিস্ট্রেটের কয় প্রকার? দুই প্রকার। বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার? 4 প্রকার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একসাথে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। বলেন তো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। ঠিক আছে।
আর মেট্রোপলিটন এলাকায় কে? ওই ধরনের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হলো কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো এই 6 ধারাটা মনে রাখবেন। যদি বলে প্রশ্ন করতে পারে যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে কত সালে? 2007 সালের 1 নভেম্বর। 2007 সালের 1 নভেম্বর। মামলার নাম কি? মাছদার হোসেন কেস। দরকার নাই। কি? মাছদার হোসেন কেস। সেক্রেটারি ফাইন্যান্স মিনিস্টার এরকম বলা লাগে। দরকার নাই। কি মামলা? মাছদার হোসেন মামলা। মিনিস্ট্রি দিয়ে কাম নাই, মাছদার হোসেন মামলা। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই, যে এই যে যে যদি কখনো আপনাদের বলে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা দিতে হচ্ছে কত ধারায়? 11। আর এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যদি মেট্রোপলিটন এলাকায় নিয়োগ দেয় 18। আসবে না, জাস্ট মনে রাখবো। যেটা মনে রাখবো, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ জেলা ম্যাজিস্ট্রেট। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে যদি পরীক্ষায় প্রশ্ন করে বলেন তো এই যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে, এটা ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 12 ধারায়। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 12 ধারায়। ওই যে বিশেষ ম্যাজিস্ট্রেট সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে কত ধারায়? 12 ধারায়। ফৌজদারি কার্যবিধির 12 ধারায়। যে জিনিসটা আমার মনে রাখতে হবে, 31 ধারা। 31 ধারা হলো যে কি দণ্ড দিতে পারে? হাইকোর্ট আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ দিতে পারে আইন অনুমোদিত যে কোনো দণ্ড। বাট মৃত্যুদণ্ড দিলে অনুমোদন লাগবে কার? কার? নাকি? আর যুগ্ম দায়রা জজ দিতে পারে কত? সর্বোচ্চ 10 বছর। ভাই 32 ধারাটা ভিভিআই, ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা। ভাই বাতে জিজ্ঞেস করে যে বলেন ম্যাজিস্ট্রেটটা কি দণ্ড দিতে পারে। এবং 2025 সালের সংশোধনীতে এই 32 ধারাটা সংশোধন করা হয়েছে। তো 32 ধারা এখন মনে রাখা আগের চেয়ে আরো সহজ হয়েছে। কিভাবে? ওই যে মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিঃসঙ্গ বা নির্জন কারাবাস পারে, আর কারাদণ্ড কত? 5 বছর। জরিমানা আগে ছিল 10 লাখ, এখন হবে 5 লাখ। 10,000। 10,000-এর জায়গায় আগে ছিল 10,000, এখন হবে 5 লাখ। বুঝছেন? ওই কারাদণ্ডের সাথে মনে রাখবেন 5 বছর 5 লাখ, 3 বছর 3 লাখ, 2 বছর 2 লাখ। হ্যাঁ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো যে 10,000 দিতে পারতো, আর 5 বছর কারাদণ্ড, এখন 5 বছর 5 লাখ। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারতো 3,000, আগে জরিমানা করতো 5,000, এখন সে জায়গায় 3 বছর 3 লাখ। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2,000 ছিল না? 2 বছর কারাদণ্ড 2,000, এই জায়গায় 2,000-এর জায়গায় এখন করছে 2 লাখ। 5 বছর 5 লাখ, 3 বছর 3 লাখ, 2 বছর 2 লাখ। বুঝছেন? আর আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে যদি আপনারা যদি বলে যে বলেন তো যে ফৌজদারি কার্যবিধি 2025 সালে সংশোধন করছে একটা ধারা বলে, তাহলে বলে দিবেন কোন ধারা? 31 ধারা। যে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা বাড়াইছে। কোন দণ্ড? অর্থদণ্ড। ঠিক আছে। আর একটা কথা বলে দিই, এই নির্জন কারাবাস টাবাস এগুলো বলতে যাবেন না। ঠিক আছে? অনেক পুঙ্খানুপুঙ্খ ভাবে শিখাইছি, বাট এই জায়গা বলবেন 5 বছর কারাদণ্ড 5 লাখ। যদি ওই জায়গায় বলেন স্যার নির্জন কারাবাস, তাহলে কিন্তু আবার নির্জনে নিয়ে যাবে আপনাদের, নির্জন কারাবাসে। ঠিক আছে। তো এটা মনে রাখবেন, 32 ধারা বিবিআই 2025, সর্বশেষ সংশোধনী 2025। 29 গ, নট সো ইম্পর্টেন্ট, বাট আপনারা যেহেতু পড়া আছে আমি একটু ধারণা বলে দিই যে 29 গতে 5 ধরনের ম্যাজিস্ট্রেটকে বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারে। আর 29 গতে যাদের বিশেষ ক্ষমতা দিছে তারা সর্বোচ্চ সাজা দিতে পারে 33 গতে 7 বছর। সো এখানে যেটা আমার মনে রাখা দরকার সেটা হলো ভাই, একটু আপিলের কথা বলে দিই, যে
দায়রা জজ 5 বছর পর্যন্ত, যুগ্ম দায়রা জজ 5 বছর, কারণ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে আপিল চলে যায় হাইকোর্টে। মনে আছে কিনা আপনাদের? যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে দায়রা জজের কাছে আপিল, আর 5 বছরের বেশি দিলে হাইকোর্টে। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাই দেখ না কেন, 7 বছরে যদি দেয়, আপিল কোথায়? দায়রা জজ। এই কথাটা মনে রাখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন, আপিল কোথায়? দায়রা জজ। 33 ধারাটা, 33 ধারা মনে আছে যে জরিমানার সাথে মানে কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে ওই ধারায় সর্বোচ্চ যে কারাদণ্ড দিতে পারতো তার কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ। এটা খেয়াল করেন। আর 33-এর সাথে মিল আছে দণ্ডবিধির কত ধারায়? 65 ধারা। দণ্ডবিধির যে 65 ধারা, এটা আর হলো 33 ধারা, কোনটা কোন আদালত আমার দরকার নাই। জাস্ট এতটুকু মনে রাখেন, 33। জাস্টিস অফ দ্য পিস, ফৌজদারি কার্যবিধির 22 আর 25। 22 আর 25 যদি বলে যে জাস্টিস অফ দ্য পিস কে, বলবেন যে স্যার ন্যায় বিচারের জন্য যে কোনো সময় যে কেউ যে পদক্ষেপ নিতে পারে তারা বলে জাস্টিস অফ দ্য পিস। আর ফৌজদারি কার্যবিধিতে জাস্টিস অফ দ্য পিসের কোনো সংজ্ঞা দেয় নাই। আর কে কোন এলাকার বলার দরকার নাই, জাস্ট জাস্টিস অফ দ্য পিস আছে 22 ধারা আর 25 ধারা। 35 ক এগুলা দরকার নাই, এগুলা থেকে আসে না, দরকার নাই। এখানে দেখেন 2025 সালের সংশোধনীতে একটা ধারা যোগ করছে, 46 ক। একটু লেখেন, ধারা 46 ক। ধারা 46 ক লেখেন যে গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তা তার পরিচয় প্রকাশ করবে। পুলিশ কর্মকর্তা তার পরিচয় প্রকাশ করবে, মানে যদি কেউ কোনোদিন গ্রেফতার করতে আসে, এখন আপনি বলতে পারবেন যে আপনি যে গ্রেফতার করতে আসছেন আপনার পরিচয় কি। হুম, এতটুকু মনে রাখেন। তারপরে দ্বিতীয় স্টার্টে লেখেন গ্রেফতারে 12 ঘন্টার মধ্যে, 46 কথাই, গ্রেফতারে 12 ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তির আত্মীয় বা বন্ধুকে, গ্রেফতারকৃত ব্যক্তির আত্মীয় বা বন্ধুকে উক্ত বিষয়ে অবগত করবে। বুঝছেন? আর পরের স্টার দিয়ে লেখেন 12 ঘন্টার মধ্যে পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবে। 12 ঘন্টার মধ্যে পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবে। আরো অনেক সংশোধনী আছে, এগুলো আমার দরকার নাই। সো জাস্ট খেয়াল করেন যে নতুন যে বিধানগুলো যুক্ত করতে, আগে ফৌজদারি কার্যবিধিতে এই বিধান ছিল না যে যারা গ্রেফতার করতে তার আত্মীয় স্বজন বা পরিবারে জানাবে কয় ঘন্টার মধ্যে? 12 ঘন্টা। এবং তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবে কত ঘন্টা? 12 ঘন্টা। এইটুক মনে রাখলেই হবে। হ্যাঁ, মাইনুদ্দিন সাহেব বলেন। হ্যালো। হ্যালো।
আমি তো লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন কেন হচ্ছে না দেখেন। ওই লিঙ্কেই তো ক্লাস হচ্ছে ভাই, চেষ্টা করেন, চেষ্টা করেন, লিঙ্ক ওইটাই। আপনি দরকার হলে ফোন রিস্টার্ট দেন বা অন্য কোনো আছে দেখেন, বাট মূল সিস্টেম এটাই। মেসেঞ্জারে রিটার্ন একদম দিয়ে দিতে সেটা না না না, ভাইবা গ্রুপে, তাহলে তো অ্যাড করে দিই। ভাইবা গ্রুপে নাই, অ্যাড করে দিই। আপনি অ্যাড অন নাই? আচ্ছা অ্যাড করে দেবেন। আপনি তো গ্রুপের লিংক দিয়েছিলাম, আপনারা তো জয়েন করেন নাই। আচ্ছা দেখেন, এই কথা বলেন না, অ্যাড করে দিই। কথা 25 সালে, জি 19 সালে। 46 ক 25 সালে, আরো অনেক কিছু আছে, এত দরকার নাই, জাস্ট এগুলা মনে রাখেন। দেখেন, বিনা পরোয়ানায় গ্রেফতারে যদি আসি, আমরা সবচেয়ে বড় যে চেঞ্জটা আসছে সেটা হলো ওই আপনার 54 ধারায় আগে গ্রেফতার করতে পারতো 9টা ক্ষেত্রে, আর এখন গ্রেফতার করতে পারে 11টা ক্ষেত্রে। 11টা, 54 করে। জি। এটাও 2025 বাইসে গেছেন। আর দুইটা 54 ধারায় গ্রেফতার করতে পারতো আগে কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। আর এখন পারে কয়টা? এখন ওই 11টার মধ্যে এই 9টা, এই নতুন 11টার ভিতরে আগের 9টা কিন্তু আছে। সো আপনি আগের 9টাই একটু, তারপর যদি এইভাবে বলি যে চোরাই মাল পাওয়া গেছে, কারণ দেখাইতে না পারলে গ্রেফতার, তারপরে আমলযোগ্য অপরাধ বলে সন্দেহ হলে ঘর ভাঙার সরঞ্জাম পাইছে, ঘোষিত অপরাধী, ঠিক আছে। আচ্ছা, এখন অনুসন্ধান, তদন্ত, বিচারিক কার্যক্রম, এই এই পার্থক্যটা জিজ্ঞাসা করতে পারে, বলেন অনুসন্ধান কি, তদন্ত কি, আর বিচার কি। খুব সহজভাবে বললে বলবেন স্যার, চার্জ গঠনের আগে আদালত যা করে সেটাকে বলে অনুসন্ধান, চার্জ গঠনের পরে আদালত যা করে সেটাকে বলে কি, বিচার। আর সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ ম্যাজিস্ট্রেটের কখনো আদেশ সহ বা আদেশ ছাড়া পুলিশ যেটা করে সেটা কি, তদন্ত। অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা আদালত কখনো তদন্ত করতে পারে না। বুঝেন কিনা? কোনো ধারা টারা মনে রাখার প্রয়োজন নাই। চার্জ গঠনের আগে ম্যাজিস্ট্রেট বা আদালত যেটা করে সেটা কি, অনুসন্ধান। আর চার্জ গঠনের পরে ম্যাজিস্ট্রেট বা আদালত যেটা করে সেটা কি, জুডিশিয়াল প্রসিডিং বা বিচারিক কার্যক্রম বা ট্রায়াল। আর তদন্ত করে কে, পুলিশ। পুলিশ বা অন্য কোনো ব্যক্তি যারা ক্ষমতা দিছে কে, কিসের উদ্দেশ্যে, সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। বুঝতে পারছেন? এই অল ক্লিয়ার লিখছেন কে, সুজন শেখ? অল ক্লিয়ার মানে কি ক্লিয়ার, বুঝলাম তো না। ফল শ্যাম্পু দিই। এখন যদি আপনার একবার চার্জ জিজ্ঞেস করে যে চার্জ কি, যেহেতু চার্জ জিজ্ঞেস করে নাই, বলবেন চার্জ হলো একটা মামলায় বিচার শুরু করা আনুষ্ঠানিক প্রক্রিয়া, বা এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয়, চার্জ গঠিত হয়। আপনাদের কি মনে আছে বিনা পরোয়ানায় গ্রেফতার করে পুলিশ 54 ধারায়, 55 ধারায়, 57 ধারায়, 151 ধারায়? 54 ধারায় গ্রেফতার করে তো এই 11টা ক্ষেত্রে, বর্তমানে 11টা। 55 ধারা হলো ভবঘুরে অপরাধ অপরাধী 55। 57 ধারা হলো আমল অযোগ্য অপরাধ করছে, বলছে যে নাম ঠিকানা চাইছে, দেয় নাই, তাহলে গ্রেফতার করে কত, 57। আর আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করে কততে, 151। এই জায়গা অত মানে পুঙ্খানুপুঙ্খ জানার দরকার নাই যে কোনটা ওসি আর কোনটা পুলিশ অফিসার, জাস্ট এতটুকু জানলেই হবে। যেটা একটু মনে রাখেন যে সাধারণ ব্যক্তিও গ্রেফতার করতে পারে 59 ধারায়। আমলযোগ্য আর জামিন অযোগ্য, কি বলেন? আমলযোগ্য আর কি অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, এটা একটু খেয়াল করেন। আর একটা আছে, দরকার নাই, 59 ধারায় আমলযোগ্য আমল অযোগ্য জানেন তো। আচ্ছা, এখন যেটা মনে রাখতে হবে, ওই জিজ্ঞাসা করে পরীক্ষায় যেটা, যে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে পুলিশ ওই ব্যক্তিকে কতক্ষণ রাখতে পারবে,
পুলিশ ওই ব্যক্তিকে রাখতে পারবে তার হেফাজতে 24 ঘন্টা, এবং এর মধ্যে নিকটস্থ বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে তার কি করতে হবে, হাজির করতে হবে। জিজ্ঞাসা করতে বলে রিমান্ড কি। এখন রিমান্ডের অনেক দিক আপনি টেনে নিয়ে যেতে পারেন। রিমান্ডের অ্যাকচুয়াল অর্থ কি জানেন? ফেরত পাঠানো। রিমান্ডের অর্থ টু সেন্ড ব্যাক, মানে ফেরত পাঠানো। এখন রিমান্ড কখনো আসামিরে ফেরত পাঠায়, রিমান্ড কখনো মামলারে ফেরত পাঠায়। কেমনে? আগে আসামির ফেরত পাঠানোর কথা বলি। যে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, করার পরে 24 ঘন্টার ভিতরে আপনি নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে নিছেন। নেওয়ার পরে পুলিশ মনে করতেছে যে এই আসামিরে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। তখন পুলিশ যে আবেদনটা করে সেটা হলো ফিরাই নেওয়ার আবেদন, যে আপনি তারে কারাগারে না পাঠাইয়া আমার থানায় পাঠান। এই যে যেটা করতেছে এটা কি বলে? রিমান্ড। এখন রিমান্ড সর্বোচ্চ মঞ্জুর করতে পারে কতদিন জানেন? 15 দিন। 15 দিন। আর এটা হলো আসামির রিমান্ড। আর মামলার রিমান্ড কখন? আপিল করছেন কোন মামলায়, আপিল করার পর আপিল আদালত ওই মামলাটার এবার পুনরায় ফেরত পাঠাইছে বিচারিক আদালতে পুনরায় বিচারের জন্য। এই যে আপিল আদালত মূল মামলা বিচারিক আদালতে ফেরত পাঠাইলো, এটা বলে রিমান্ড। এটা কোন মামলার রিমান্ড? মামলার রিমান্ড। এটা দেওয়ানি কার্যবিধিতে আছে 107 ধারায়, আর ফৌজদারি কার্যবিধিতে আছে 423 ধারায়। 423। আপিল আদালত 344-এ তো আসামির রিমান্ড, তদন্ত পর্যায়ে 167(2), আর বিচারিক পর্যায়ে 344। আমি যদি বলে রিমান্ড কোন জায়গায় আছে, জীবনও 344 বলবেন না। কোথায় আছে? 167(2). যদি বলে আর কোথাও আছে কিনা, তাহলে আবার যাবেন। বুঝছেন? আগ বাড়াইয়ে দুই জায়গা যাওয়ার দরকার নাই। আচ্ছা, তো এখন 2025 সালের সংশোধনীতে রিমান্ডের একটা মানে বিধান চেঞ্জ করছে। সেই চেঞ্জটা হলো কি আমি একটু বলে দিই। সেটা হলো যে আগে জুডিশিয়াল কাস্টডির কোনো বিধান ছিল না। এখন দুইটা বিষয় বলছে 167(2)-তে, একটা হলো পুলিশ কাস্টডি আর একটা হলো জুডিশিয়াল কাস্টডি। পুলিশ তার ওই ব্যক্তিকে সর্বোচ্চ রাখতে পারবে 15 দিন, আর এরপরে যদি আরো সময়ের দরকার হয় তাহলে আর পুলিশের হেফাজতে দিবে না, এটা দিবে হলো জুডিশিয়াল কাস্টডিতে। এখন জুডিশিয়াল কাস্টডি মানে তারা কোথায় রাখবে বা কি করবে সেটা বিচারক নির্ধারণ করবে। বুঝতে পারছেন? এই যে আমি যদি একটু পড়ে শোনাই 2025 সালের সংশোধনী, যে দেখেন আমি একটু পড়ে শোনাই যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্ডিন্যান্স 2025 দ্বারা 167 ধারার উপধারা 2 সংশোধন করে গ্রেফতারকৃত অভিযুক্তকে রিমান্ডে বা হেফাজতে আটকাদের সংক্রান্ত বিধানে পরিবর্তন করা হয়েছে। বিদ্যমান পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতের কাস্টডি অফ পুলিশের পাশাপাশি বিচারিক হেফাজত বা জুডিশিয়াল কাস্টডি মর্মে নতুন বিধান চালু করা হয়েছে। তো বর্তমানে পুলিশ রিমান্ডের সাথে সাথে আরো একটা বিধান চালু করছে, সেটা কি? জুডিশিয়াল কাস্টডি। সংশোধিত 167(2) ধারায় দুই প্রকার হেফাজতের বিধান উল্লেখ করা হয়েছে, একটা হলো পুলিশ হেফাজতের কাস্টডি অফ পুলিশ, আর একটা হলো বিচারিক হেফাজত জুডিশিয়াল কাস্টডি। তো পুলিশ হেফাজত মোটামুটি আগে যা ছিল তাই। কতদিন? সর্বোচ্চ কতদিন? 15 দিন। আর যদি বলে যে বিচারিক জুডিশিয়াল কাস্টডি জিনিসটা কি, এটা একটু ব্যাখ্যা করি। দেখেন, জাস্ট বুঝে রাখেন, বিস্তারিত না জানলেও চলবে, যা জানার জন্য বলতেছি। নতুন সংশোধনীর মাধ্যমে পুলিশ হেফাজতে 15 দিনের অধিক মেয়াদের আটকাদেশ প্রদানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বিধান করা হয়েছে কোন ম্যাজিস্ট্রেট কোন নির্দিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তিকে মোট 15 দিনের অধিক সময় ধরে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবে না। এবং যেখানে আরো আটক রাখা প্রয়োজন বলে মনে করা হয়, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করার পর বিচারিক হেফাজতে এই ধরনের আটক রাখার অনুমতি দিতে পারে। যদি আরো তারে আটক রাখার দরকার, তাহলে তারে আটক রাখবে কোথায়? বিচারিক হেফাজতে। এখন এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে বিচারিক হেফাজত বলতে তদন্তের সময় বা ম্যাজিস্ট্রেট বা আদালতের আদেশে কোনো অভিযুক্তকে পুলিশ হেফাজত ব্যতীত কারাগারে বা অন্য কোথাও হেফাজতে আটক রাখাকে বোঝায়। তাহলে বিচারিক হেফাজতে বলতেছে যে হয় কারাগারে, না হলে কোথায়? অন্য কোথাও। অন্য কোথাও মানে বিচারক যে জায়গা নির্দেশ দিবে। তাহলে বর্তমানে রিমান্ড 15 দিনই, আর নতুন একটা বিধান করছে, সেটা কি? জুডিশিয়াল কাস্টডি। এটাও আছে 167(2)-এ। তাহলে বলেন তো জুডিশিয়াল কাস্টডি মানে, যদি আপনাদের একজনের কাউকে জিজ্ঞাসা করি রিমান্ড কাকে বলে, কি বলবেন? ফেরত পাস। যদি মামলায় ফেরত পাঠানোর কথা বলেন, আগে মামলার টুক জানিয়ে নিয়ে
মামলা ফেরত পাঠানোর কথা বলতেছেন, কিন্তু মামলা কিভাবে ফেরত পাঠায় তা জানেন না, তাহলে কিন্তু আবার কেরাবেরা হয়ে যাবেন এই দিনেশের বাসায়। আপিল আদালত পুনর্বিচারে মামলা ফেরত পাঠায়, এটা রিমান্ড। আর বিনা আরেকটা জিনিস খেয়াল করেন, রিমান্ড কিন্তু চাওয়া যায় জিআর মামলায়, জিআর মামলায় রিমান্ড চাওয়া যায় না। এটা খেয়াল করেন, মানে যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করছে সেই ক্ষেত্রে রিমান্ড চাওয়া যায়, পরোয়ানা সহ গ্রেফতার করলে রিমান্ড চাওয়া যায়। কেউ আবার তালে তাল দিয়েন না যে স্যার সিআর মামলায়ও রিমান্ড চাওয়া যায়। তো রিমান্ডের বিষয়টা মনে রাখবেন, রিমান্ড কাকে বলে, ঠিক আছে? 61 ধারা মনে রাখবেন, 61 ধারা সর্বোচ্চ রাখতে পারবে কতক্ষণ? 15 দিন। 61 ধারায় কত? 24 ঘন্টা। এর মধ্যে থেকে বাদ দিতে হবে, ওই সময়টা কাউন্ট করা যাবে না, যে তারে আদালতে নিতে যে সময়টা, এটা কাউন্ট করা যাবে না। সমনের ক্ষেত্রে দুইটা মেজর পরিবর্তন আসছে। এক হলো, আগে আপনার সমন ছিল, আপনাদের মনে থাকার কথা, ফৌজদারি কার্যবিধিতে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে সাবালক পুরুষে দিত, এখন সেটা সাবালক ব্যক্তি হয়ে গেছে, সিপিসির মতো। সিপিসি সিআরপিসি উভয় ক্ষেত্রে এখন সাবালিক ব্যক্তি এখন, বুঝছেন? হ্যাঁ। আর একটা হলো ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি। এখন ফৌজদারি মামলার সমন আপনার এই SMS, ভয়েস কল, এগুলার মাধ্যমে জারি করা যাবে। 69 ধারায় পরিবর্তন করছে যে SMS, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা, এগুলো দিয়েও সমন জারি করা যাবে, আগে ছিল না। অনেক জিনিস তো বাদ দিচ্ছি আপনারা। ওয়ারেন্টের ক্ষেত্রে যে জিনিসটা একটু খেয়াল করেন, আসে না, বাট যদি বলে যে ওয়ারেন্ট, এক আদালত ওয়ারেন্ট ইস্যু করছে, তাহলে ওয়ারেন্টটা বাতিল করতে পারে কি? হাইকোর্ট পারবে কিনা? হাইকোর্ট পারবে? যে আদালত দিছে সে আদালতই বাতিল করতে পারবে, আর কেউ কেউ কিন্তু পারবে না। আর পড়া লাগবে না এখানে, হুলিয়াটা মনে রাখতে হবে। হুলিয়া কত ধারায়? 87 ধারায়। হুলিয়া কখন জারি করে? যখন কোন আসামিরে গ্রেফতার করা যায় নাই, সে আত্মগোপনে আছে, তখন জারি করবে কত? হুলিয়া, 87 ধারায়। আর হুলিয়ার ক্ষেত্রে আপনার কত দিনের সময় দিবে? 30 দিন। হুলিয়ার পরে বা হুলিয়ার সাথে সাথে ক্রোক করতে পারে কত ধারায়? কত ধারায়? 88 ধারায়। এখানে একটা কথা বলে রাখি, যে আগে বলেন তো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কোথায় আছে? 339 বি। 339 তে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া লাগতো কয়টায়? দুইটায়, বর্তমানে একটাই। বর্তমানে একটাই। আর বর্তমানে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে হুলিয়া ক্রোকের দরকার নাই, হুলিয়া ক্রোক তারা সরাসরি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করতে পারবে। 339 বিতে বর্তমানে 2025-এর সংশোধনী এসেছে, এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া লাগবে একটা। তো আপনারা এত জটিল যাবে না, আপনারা যা জিজ্ঞেস করবে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আছে কত ধারায় বলেন, এইটুকু। 339 খ বা বি, ঠিক আছে? আবার খ বলতে যায় যেন খপ খপ করে কাজে দিয়েন না। লেখেন জব্দ তালিকা 103 ধারা, এটা জিজ্ঞেস করে যে জব্দ তালিকা আছে কত ধারায়? কত ধারা? 2 বা ততোধিক সাক্ষীর উপস্থিতিতে হবে। পরীক্ষায় জিজ্ঞেস করে বলেন যে সিআরপিসির কত ধারায় জব্দ তালিকা আছে? 103 ধারা। শান্তি রক্ষা, সদাচরণের মুসলেখা, এগুলা থেকে কোনোদিনই তেমন প্রশ্ন আসে না। জাস্ট চারটা জিনিস একটু জেনে রাখেন, যে 106-7 হলো শান্তি রক্ষা, আর রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় 108, আর সন্দেহভাজন ভবঘুরে 109, আর অভ্যাসগত অপরাধী 110। এর মধ্যে 106 3 বছর, আর 110 3 বছর, আর মাঝের গুলো সব কত? আর পড়ার দরকার নেই।
একটু জেনে রাখেন যে গণ উৎপাত প্রতিরোধে আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, 133 ধারা। গণ উৎপাত প্রতিরোধে গণ উৎপাত প্রতিরোধে আদেশ দিতে পারে কে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 133 ধারায়। পনেরো 144 ধারাটা ভিভিআই, 144 ধারা মনে রাখতে হবে। 144 ধারা কেন জারি করে? আসন্ন বিপদ, হঠাৎ করে কোনো বিপদ আপদ ঘটতে পারে, বিপদ আপদটা যাতে না ঘটে এই জন্য হচ্ছে কি 144। 144 ধারা কতদিন বলবৎ থাকে? 2 মাস। এর বেশি বাড়াইতে হলে কি করবে? সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বাড়াতে পারে। 144 ধারার বিরুদ্ধে প্রতিকার কি? 144 ধারা প্রতিকার হচ্ছে রিভিশন। 144 ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 188 ধারায়, নাকি? 145 ধারাটা মনে রাখবেন, মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন করেন, বলেন তো যে ফৌজদারি মামলায় তো তামাদি আইন প্রযোজ্য না, কিন্তু একটা ফৌজদারি মামলা আছে যে ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে মামলাটা করতে হয়। আপনি দুই জিনিস বলতে পারেন যে চেক ডিজোনার, আর যদি চান এই যে 145, 6 মাস। রাখি দেওয়া লাগবে আপনার কাছে বসাইয়া। দেখেন, 2 মাসের মধ্যে যদি বেদখল হয় বা বেদখল আর হুমকি দেয় তাহলে সে মামলা করবে কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। এটা হলো 145। 145-এ বিরোধটা হবে কি নিয়ে? স্থাবর সম্পত্তি নিয়ে। প্রতিকার কি? রিভিশন। 145 ধারা আদেশ কতদিন বলবৎ থাকে? 2 মাস, নাকি? 145 ধারার আদেশ আইনগত পন্থায় বেদখল করার আগ পর্যন্ত বলবৎ থাকবে। 145 ধারার বিরুদ্ধে প্রতিকার রিভিশন। আর 145 ধারা ভঙ্গ করলেও মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 188 ধারায়। আর দরকার নাই এখানে। যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে বলেন ফৌজদারি মামলা কোন কোন জায়গায় করা যায়? থানায় করা যায়, আদালতে করা যায়। তারপরে বলবে থানার মামলার পদ্ধতিটা জানবেন, যে থানায় যদি মামলা করে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর, আর মানে আমলযোগ্য এজাহার, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তাকে এজাহার নিয়ে যাবেন। আর এজাহারে স্বাক্ষর করবে কে? এজাহারকারী। আর এজাহারের বিষয়বস্তু যদি সত্য বলে মনে করে রেকর্ড করে বিপি 27 ফর্মে, তখন এজাহার হয়ে যাবে কি? এফআইআর। আর এই এফআইআরটাকেই বলে হচ্ছে আপনার পুলিশ স্টেশন কেস। আর এই পুলিশ স্টেশন কেসটা যখন কোর্টে গিয়ে ওই যে নিবন্ধন বইতে জিআর অফিসে যে নিবন্ধিত হবে, তখন সেটা হয়ে যাবে কি? জিআর কেস। তাহলে এজাহারের পরে হচ্ছে এফআইআর, এফআইআর আর পুলিশ স্টেশন কেস একই। তারপরে হয়ে যাচ্ছে সেটা কি? জিআর কেস। বাদন সাহেব, এফআইআর এর ক্ষেত্রে কি তদন্ত করতে পুলিশের ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে কিনা? লাগে? লাগে না। কত ধারায় বলা আছে জানেন? জিজ্ঞাসা করবে এফআইআর রেকর্ড করে কত ধারায়? সবচেয়ে সহজ প্রশ্ন। 154। এফআইআর কত? 154। আর এফআইআর রেকর্ড করার পর তদন্ত করবে 156। উপধারা দিয়ে কাজ নাই। এফআইআর রেকর্ড করার পর মামলা তদন্ত করবে কত? ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে? লাগবে না। আর থানায় যদি আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য দেন তাহলে কি হবে? জিডি। আর জিডি পরবর্তীতে রূপান্তরিত হয় কি? নন জিআর। নন জিআর। ঠিক আছে, জিডি করে কত দাঁড়ায়? 155। এইটুক মনে রেখেন। অপরদিকে জিআর এর পূর্ণরূপ কি জানেন? জেনারেল রেজিস্টার্ড কেস। জেনারেল রেজিস্টার্ড কেস। আর আপনি যদি কোর্টে গিয়ে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, কোর্টে গিয়ে যদি দায়ের করেন তাহলে সেটাকে বলে কি মামলা? শেয়ার মামলা। অনেক ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করতে পারে যে বলেন শেয়ার মামলা দায়ের করে কত দাঁড়ায়?
তো বললেন যে স্যার শেয়ার মামলা দায়ের করে 200 ধারায়, অ্যাকচুয়ালি 200 ধারায় আছে জবানবন্দি। জবানবন্দি 200 ধারায় জবানবন্দি। এখন জিজ্ঞাসা করবে যে বলেন কোন ক্ষেত্রে জবানবন্দি নেওয়ার দরকার নাই। যদি সে আমি একটু বলে দিই, জবানবন্দি নেওয়ার দরকার নাই যদি লিখিত হয়। দরখাস্তটা কি হয়? লিখিত হয়। সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত হয়। কোর্ট স্বয়ং বাদী হয়ে অভিযোগকারী হয়ে মামলা করে। এই তিনটা বললেন, সরকারি কর্মকর্তা, আদালত স্বয়ং, আর যদি ওটা কি হয়? লিখিত হয়। বুঝছেন? এই ক্ষেত্রে 200 ধারায় জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না। এখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে এই 200 ধারায় জবানবন্দি যে শেয়ার মামলা নিবে, শেয়ার মামলা হলো, শেয়ার মামলায় এটা কি আমলযোগ্য মামলা না আমল অযোগ্য অপরাধ না আমলযোগ্য অপরাধ? কগনিজেবল, নন কগনিজেবল, যা খুশি তাই হতে পারে। বুঝেন কিনা? আচ্ছা, যদি মনে করে জবানবন্দি দেওয়ার পরে যে না ঘটনা সত্য, তাহলে আমলে নিবে কত ধারায়? 190। আমলে নিবে 100। ম্যাজিস্ট্রেট মনে রাখেন, ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190, আর দায়রা জজ, দায়রা আদালত আমলে নেয় 193। বাট দায়রা আদালত এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন সে আমলে নিতে পারে না, কিন্তু আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নেয় কে? ম্যাজিস্ট্রেট, 190 ধারায়। বুঝতে পারছেন? তাহলে এইটা পরীক্ষার প্রশ্ন আসে যে আমলে নাই কত ধারায়? 190। আপনি 193 টাকে যাবেন না, বলবেন যে আমলে নাই ম্যাজিস্ট্রেট আদালত 190 ধারায়। তারপরে যদি বলে আর কেউ নিতে পারে দায়রা আদালত, তাহলে যাবেন কোথায়? 193-তে। বাট আগে থেকে আগ বাড়ায় বলার দরকার নাই। আর আমলে নেওয়া মানেই কি? 204 ধারায় সমন অথবা করে। বুঝছেন? যদি মনে করে যে যে আদালতে মামলা করছে সে আদালতে বিচারের এখতিয়ার নাই, মানে তার আমল মামলাটা গ্রহণের ক্ষমতা নাই, তাহলে ফেরত দিবে কত ধারায়? 201। ফেরত দেবে 201। আর আমলেও নেয় নাই, ফেরতও দেয় নাই, তদন্ত অনুসন্ধান করার দরকার 202। 202। আর সরাসরি খারিজ করবে কত? 203। অথবা আর একটা ধারা খারিজ করতে পারে, প্রসেস ফি দেয় নাই, 204-এর। আর খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? নতুন মামলা করা অথবা রিভিশন করা, নতুন মামলা করা অথবা রিভিশন করা। বুঝছেন? আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 205 ধারা। এখানে একটা কথা বলে দিই, 205 ধারা হলো যে আপনার সমন মামলার ক্ষেত্রে 205 ধারা, বা উচ্চ আদালতের নজির অনুসারে বা প্র্যাকটিস অনুসারে জিআরসিআর সকল মামলার ক্ষেত্রে 205 প্রযোজ্য। বাট যদি আপনি ফৌজদারি কার্যবিধি দেখেন, ওখানে লেখা আছে কি? শুধু সিআর এবং যে সিআর মামলা শুরু হয়েছিল সমনের মাধ্যমে, বাট উচ্চ আদালতের নজর অনুসারে যে কোনো মামলা। 205 ডিটা কি আপনাদের মনে আছে? ওই বিষয় নিয়ে যদি দুইটা মামলা চলে, একটা সিআর আর একটা জিআর, জিআর মামলাটা থাকবে তদন্ত পর্যায়ে, আর সিআর মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেট যখনই জানবে সিআর মামলার সকল কার্যক্রম কি করবে? স্থগিত করবে, এবং পুলিশ রিপোর্ট তলব করবে। পুলিশ রিপোর্ট আসার পরে যদি দেখে পুলিশ রিপোর্টের আসামির সাথে সিআর মামলার আসামির মিল আছে, তাহলে দুইটা মামলা মার্জ হয়ে যাবে। মার্জ মানে সংযুক্ত, তখন সিআর মামলা হিসেবে চলবে। আর যদি দেখে যে না ওইটা ওর মতো, এইটা মানে মিল নাই, তাহলে ওই মামলা ওই মামলার গতিতে, এই মামলা এই মামলার গতিতে। 205 ডি, 205 ডি। তো এই জায়গায় আপনাকে যদি বলে যে এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি, বলেন কি বলবেন? হ্যাঁ, অনুপ বলেন তো, এজাহার আর এফআইআর এর পার্থক্য কি? সংবাদদাতা, আর যদি সংবাদটা যখন থানায় পৌঁছায়, তখন আ কাটা কি হবে? লিপিবদ্ধ হয়। আর এফআইআর হচ্ছে, এই এফআইআর যখন পিপি ফর্ম 27-এ রেজিস্ট্রিকৃত হয়, তখন তারা সেটা এফআইআর হিসেবে বলে। তখন তো বলবেন বিপি অর্থ কি? বাংলাদেশ হ্যাঁ, বিপি ফর্ম 27 কোথায় বলা আছে? বলেন সিআরপিসির কোথা ধারায় আছে? বিপি ফর্ম 27 সিআরপিসির কোন ধারায় নাই। এটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে। কোথায় আছে তার এই মুহূর্তে মনে নাই, আর পড়িও নাই, আমাদের সিলেবাসে নাই, খালি এইটুকু জানি। বুঝছেন? আচ্ছা, তো আর একটা জিনিস একটু মনে রাখেন যে
জিজ্ঞাসা করতে পারে যে আপনি থানায় গেছিলেন, মামলা নেয় নাই, এখন আপনি কি করবেন? আদালতে গিয়ে নালিশি মামলা করলেন, এখন আদালত কি ওটার এফআইআর হিসেবে রেকর্ডের আদেশ দিতে পারে? পারে। কত ধারায়? 156(3) ধারায়। তখন কি ওটি সিআর মামলা থাকবে? না, ওটা হয়ে যাবে কি সিআর। জি। তো ভাই, এখানে যে জিনিসটা আমার মনে রাখা দরকার, ওই সাইড সেরে আসছি, এখন আছেন পুলিশ তদন্ত। পুলিশ তদন্ত করে 161 ধারায়, 161 মনে রাখবেন, 161, 161 ধারায় কে কার জবানবন্দি নেয়? পুলিশ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি নেয় কার? ঘটনা সম্পর্কে জানে এরকম কোন ব্যক্তি। 161 ধারায় সকল প্রশ্নের উত্তর দিতে গেছি বাধ্য? যদি এমন প্রশ্নের উত্তর দিলে সে নিজেই ফেঁসে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য। আপনারা একটা জিনিস অনেকেই জানেন না, খুব সিম্পল কোশ্চেন করবে ভাই বাতে, তাই হরিহর সাহেব ঢুকছে, বললো এই ফৌজদারি কার্যবিধির 161 ধারায় আসামির জবানবন্দি নেওয়া যায় কিনা, এটাই আপনার প্রশ্ন। 161 ধারায় আসামির জবানবন্দি নেওয়া যায়? কার জবানবন্দি নেবে? ঘটনা সম্পর্কে যারা জানে। যদি আপনারা বলে যে আসামির যে নেওয়া যাবে না, কোথায় আছে বলেন, তখন কি বলবেন? অবশ্যই বলা আছে। কেন? ওই জায়গায় 161 ধারায় বলা আছে যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই দোষী সাব্যস্ত হতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে সে কি পারতো না, তার মানে আসামির জবানবন্দি এই জায়গায় নেওয়া যাবে না। বুঝছেন? আচ্ছা, আর যদি বলে যে বলেন দি একজন আসামি আইসা পুলিশের কাছে দোষ স্বীকার করছে, এর কোনো আইনগত ভিত্তি আছে কিনা? একটু থামেন, এটা জিজ্ঞেস করি, যে কোনো ভাই বোন বলেন। সাইলেন্ট, সাইলেন্ট, এই থামেন, থামেন। আচ্ছা, ভালো একটা জিনিস বলে দিই, আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে যে এই যে যে ম্যাজিস্ট্রেট বা আদালত যে আপনারা দেখেন যে হাতুড়ি দিয়ে বলে অর্ডার অর্ডার অর্ডার, এটার নাম কি জানেন? কাঠের হাতুড়ি আছে না, এটার নাম কি জানেন? কেউ অনলাইনে কমেন্ট করেন, অফলাইনের কেউ জানেন? এটার নাম গ্যাবেল। হ্যাঁ, গ্যাবেল। এই যে যে বলে অর্ডার অর্ডার, গ্যাবেল। জি, কাঠের হাতুড়ি করতে পারে। আচ্ছা, তদন্তের ক্ষেত্রে যেটা মনে রাখবেন, 161 ধারা বললাম, 161 ধারা বিবিআই, তারপরে যেটা বিবিআই সেটা হলো 164। 164 ধারায় কি রেকর্ড করে? দোষ স্বীকার রেকর্ড করে, বা স্টেটমেন্ট রেকর্ড করতে পারে। সাধারণত আমরা যেটা সবাই জানি সেটা হলো, আমরা সবাই যেটা জানি যে 164 ধারায় শুধু দোষ স্বীকারই বোধহয় রেকর্ড করে, বাট অ্যাকচুয়ালি ওই জায়গায় শুধু দোষ স্বীকার না, ওই জায়গায় যে বাদী মানে ঘটনা সম্পর্কে যে জানে তার স্টেটমেন্টও 164 ধারায় রেকর্ড করতে পারে। এখন পরীক্ষায় গতবার বার কাউন্সিলের ভাই ভাই জিজ্ঞাসা করছে যে বলেন অ্যাডমিশন এন্ড কনফেশনের মধ্যে পার্থক্য কি? অ্যাডমিশন এন্ড কনফেশনের মধ্যে পার্থক্য কি? তো আগে আমার জানা দরকার অ্যাডমিশন কি। বলবেন যে স্যার, মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো মৌখিক বা দালিলিক বিবৃতিরই বলে অ্যাডমিশন, স্বীকৃতি। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেটা হলো কনফেশন বা দোষ স্বীকার। অ্যাডমিশন দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় হতে পারে। আর কনফেশন কি? শুধুমাত্র ফৌজদারি মামলায়। সকল কনফেশনই অ্যাডমিশন, কিন্তু সকল অ্যাডমিশনই কনফেশন না, অল্পের মধ্যে ছেড়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে একটা মামলায় বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো বিবৃতি দিলেই সেটা বলে কি? স্বীকৃতি। আর যখন ওই বিবৃতিটা নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেটা কি? স্বীকারোক্তি বা দোষ স্বীকার। অ্যাডমিশন যে কোনো মামলায় হতে পারে, দেওয়ানি ফৌজদারি, কিন্তু কনফেশন কোন মামলায়? ফৌজদারি। সকল কনফেশনে কি? অ্যাডমিশন, কিন্তু সকল অ্যাডমিশনই কনফেশন না। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে এই জায়গায় এই যে যে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করতেছে 164 ধারায়,
যদি বলে যে কনফেশন কত প্রকার, যদিও সাক্ষ্য আইনের, বাট আমার জানা দরকার, বললেন যে স্যার আপাতত ওই যে 3 প্রকার বললেন বা 2 প্রকার বললেন, কারণ 3 প্রকার বললেও ভুল না, 2 প্রকার বললেও ভুল না। ম্যাজিস্ট্রেটের কাছে করলে জুডিশিয়াল কনফেশন, আদার দেন ম্যাজিস্ট্রেট হলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, আর একবার দোষ স্বীকার করে যদি আপনি প্রত্যাহার চান তাহলে কি রেট্রাক্টেড কনফেশন। বুঝছেন কিনা? আচ্ছা, এখন এই জায়গা কে কোনটায় স্বাক্ষর করছে, কে ভাষা কি, এগুলো আমার দরকার নাই। এই জায়গা জাস্ট ভাইভাতে স্পেসিফিক যে অ্যাডমিশন কনফেশন কি। আর একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, বলেন গিলটি প্লিট কি? তো স্বীকার তো কনফেশনই, মাসুদ যে বলতে দেন। সেইটা হচ্ছে গিল্টি প্লি। আচ্ছা, আপনারা আমাদের অনলাইনে একটু সুযোগ দেন, অনলাইনে উত্তর করবেন যে গিলটি প্লিট আর কনফেশনের মধ্যে পার্থক্য কি। আমি তো বলবোই। মাসুদ একটু থামেন, মাসুদ আলামিন একটু থামেন, এটা একটু শুনেন। অনলাইনে একটু ওনাদের বলুক গিলটি প্লিট আর কনফেশনের পার্থক্য কেউ বলতে চান কিনা, বলেন। আমি তো স্যার উত্তর দিবই। বলেন স্যার বলবো। বলেন। স্যার গিলটি প্লিটের উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দেওয়া যায়, জি। আর কিন্তু স্যার আপনার কনফেশনের উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দেওয়া যায় না। আচ্ছা, স্যার আর আমি একটু বলি স্যার। বলেন বলেন। স্যার গিলটি প্লিট স্যার ওটা 243 ধারায় স্যার ম্যাজিস্ট্রেট আদালতে কোনো ব্যক্তি চার্জ গঠনের পরে যদি দোষ স্বীকার করে স্যার, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে দোষ স্বীকার স্যার করে, তাহলে তাকে দণ্ড দেওয়া হয় স্যার আদালত কর্তৃক। ঠিক এটা আছে, গিলটি ধন্যবাদ প্লিটের। আপনারা স্যার স্যার আমি সবাই একটা বলি মোটামুটি। স্যার। কে বলতে চান বলেন বলেন। জি স্যার, আমি বলতেছি স্যার নীলফামারী থেকে স্যার। বলেন 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 স্যার জি। দোষ স্বীকারোক্তি স্যার মামলা স্যার তদন্তাধীন অবস্থায় স্যার বা প্রাথমিক অবস্থায় করা হয় স্যার, আর গিলটি প্লিট স্যার মামলা বিচারিক পর্যায়ে করা যায় স্যার। দেখেন, দোষ স্বীকার তো করে তদন্ত পর্যায়ে, কনফেশন যেটা, জি দোষ স্যার। স্বীকারের সাথে সাথেই কিন্তু সাজা দিতে পারে না। আর গিলটি প্লিট করে চার্জ গঠনের সময়, চার্জ গঠনের পরে জিজ্ঞাসা করে আপনি কি দোষী নাকি নির্দোষ। গিলটি প্লিটের সাথে সাথে সাজা দিতে পারে, বাট সাজা দেওয়া বিবেচনামূলক, দিতেও পারে নাও পারে। বুঝা গেছে? 243 আর 265 উয়া। পরীক্ষায় জিজ্ঞাসা করে পুলিশ রিপোর্ট কি, সম্পূরক চার্জশিট কি, পুলিশ তদন্ত। আচ্ছা, তার আগে বলেন তো তদন্তকারী কর্মকর্তারা ইংরেজিতে কি বলে? আইও ইনভেস্টিগেটিং অফিসার। আর একটা বিধান, ইনভেস্টিগেটিং মানে ওই যে তদন্ত শেষ করার পরে যেটা জমা দেয় সেটা হচ্ছে পুলিশ রিপোর্ট নাকি। পুলিশ রিপোর্ট কয় প্রকার? তদন্ত করে যদি আসামিদের সম্পৃক্ততা পায় তাহলে সেটা বলে চার্জশিট, যদি সম্পৃক্ততা না পায় তাহলে সেটা বলে কি, ফাইনাল রিপোর্ট নাকি। ফাইনাল রিপোর্ট হোক আর চার্জশিট হোক, এই দুইটাই দেয় 173 ধারায়, 173 ধারায়। ফাইনাল রিপোর্ট বা চার্জশিট এটা কি অ্যাকসেপ্ট করতে ম্যাজিস্ট্রেট বাধ্য? না, বাধ্য না। ম্যাজিস্ট্রেট ইচ্ছা ইচ্ছা করলে প্রত্যাখ্যান করতে পারে, আমলে নিতে পারে, অথবা ফার্দার ইনভেস্টিগেশন, অধিকতর তদন্তের নির্দেশও দিতে পারে। আর অধিকতর তদন্তের নির্দেশ যদি দেয়, অধিকতর তদন্ত কইরা পুলিশ যে চার্জশিট দেয় এটারে কি বলে? সাপ্লিমেন্টারি চার্জশিট, সম্পূরক চার্জশিট। তাহলে অধিকতর তদন্ত আছে 173 ধারা, সাপ্লিমেন্টারি চার্জশিটও আছে কত? 173-এর 3 খ। তো আপনার সাবসেকশন মনে না থাকলেও সমস্যা নাই, কি বলবেন? 173। এখন 2000 যে 25 সালের ফৌজদারি কার্যবিধি 2বার সংশোধন হয়েছে। একবার করছে যতদূর মনে পড়ে 10 জুলাই, তার 1 মাস পরে করছে 10 আগস্ট। 2বার করছে। প্রথমবার যেবার সংশোধন করছে সেইবার একটা ধারা যোগ করছে, একটা ধারা সংশোধন করছে, সেটা হলো অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট, 173 ক। একটু লিখে রাখেন, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন।
অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন 173 ক। আগে ফৌজদারি কার্যবিধিতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের কোনো সুযোগ ছিল না। এখন এই জায়গায় বিস্তারিত পড়তে যাব না, জাস্ট অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের থিমটা বুঝাই। হ্যাঁ, না ব্র্যাকেট না, এই জায়গায় আপনার মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার, আর জেলা পর্যায়ে হলে এসপি সাহেব, পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট, যাই হোক। তো এসপি সাহেব বললে ভালো হয়। একটা জিনিস খেয়াল করবেন, উনি যদি নির্দেশ দেয় তাহলে আয়ও অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দিতে পারে। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে উনি উল্লেখ করবে যে এই মামলায়, গোপালগঞ্জের ভাঙচুরের মামলায় যে 12 জন বা 13 জন অ্যাডভোকেট আছে তাদের আপাতত কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই, তাই তাদেরকে এই মুহূর্তে অব্যাহতি দেওয়া হোক। এটা ইচ্ছা করলে দিতে পারে, বুঝছেন? কিন্তু আগে দিতে হতো পুরো একেবারে সকল তদন্ত শেষে গিয়ে, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন চার্জশিট দেওয়ার নিয়ম আছে এবং দিয়ে দিল। দেওয়ার পরে যখন একেবারে পুরো মানে উনি তদন্ত করে যখন আবার পুলিশ রিপোর্ট দিচ্ছে, তখন যদি মনে চায় যে না ওনারা আসলেই জড়িত, তখন আবার নাম দিতে পারে, আর না দিলে তো নাই। তাহলে বর্তমানে একটা সুবিধা করছে, কি বলে, অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদন, এবং এ জায়গায় অন্তর্বর্তীকালীন অব্যাহতি দিতে পারে 173 ক। কত? 173 ক। আদালতে রিপোর্ট তো যে কোনো, এসপির কোনো অব্যাহতি দেওয়ার ক্ষমতা আছে? এসপি জাস্ট তদন্তকারী কর্মকর্তাদের বলে দিবে যে তুমি এটা কইরে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে তাদের অন্তর্বর্তীকালীন অব্যাহতি সুপারিশ করো। একসেপ্ট করার মালিক কে? আদালত। হ্যাঁ, মেট্রোপলিটন এলাকা হলে নির্দেশ দিবে পুলিশ কমিশনার, আর জেলা পর্যায়ে হলে নির্দেশ দিবে কে? এসপি সাহেব। সো এটা মনে রাখেন 173 ক। জি, বলেন। আচ্ছা, আর একটা বিধান আছে, এটা মনে না রাখলেও চলবে, তা একটু বলে দিই। সেটা হলো বর্তমানে ফৌজদারি কার্যবিধিতে তদন্তের একটা সময়, এর আগে আমরা তদন্ত জানি 167(5), মনে আছে কিনা? 120 দিনের মধ্যে শেষ করতে হবে, এবং 120 দিনের মধ্যে শেষ যদি না করে তাহলে জামিন দিবে, মনে আছে। কিন্তু বর্তমানে 173 খতে বলছে যে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 60 কার্য দিবস। 173 খতে বলছে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। যে কোনো তদন্ত। এবং এখানে বিধান করছে, বিস্তারিত করব না, এখানে বিধান করছে যে 60 কার্য দিবসের মধ্যে যদি কোনো পুলিশ কর্মকর্তা তদন্ত শেষ করতে না পারে, তাহলে আদালত ইচ্ছা করলে সময় বাড়াতে পারে, অন্য পুলিশ কর্মকর্তার দায়িত্ব দিতে পারে, সময় বাড়াবে। বাট তারপরেও যদি না পারে তাহলে ওই পুলিশের বিরুদ্ধে তার অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য তার নির্দেশ দিবে। এটা আগে ফৌজদারি কার্যবিধিতে ছিল 173 খতে, এখন যোগ করছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে আদালত পুলিশের যে নিয়োগকারী কর্তৃপক্ষ তারে বলবে যে এর বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নেন। না, 120 দিন এখনো আছে, সেটা তো 167(5). এই জায়গায় জামিনের কোনো কথা বলে নাই, এই 173 খতে জামিন রিলেটেড কোনো কথা নাই। যাই হোক, যদি আপনারা বলে সাপ্লিমেন্টারি চার্জশিট, এক কথায় কি উত্তর দিবেন বলেন? একবার তদন্ত প্রতিবেদন দেওয়ার মানে পুলিশ রিপোর্ট দেওয়ার পরে আবার যদি পুনরায় তদন্ত বলবেন না, কি অধিকতর তদন্ত করে যদি চার্জশিট দেয় সেটাকে কি বলে? সাপ্লিমেন্টারি চার্জশিট বা সম্পূরক চার্জশিট। কোথায় আছে? 173(3) খ। বুঝছেন? আপনাদের যেটা অবশ্যই জিজ্ঞাসা করে, একটু পরেই আসতেছি সেই জায়গায়, ধারাবাহিক আসি। ইউডি কেস লিখিত পরীক্ষায় আসছে,
অপমৃত্যুর মামলা আমরা প্রিলিতে পড়ছি, লিখিততে এই জিনিসটা পড়ি না। অপমৃত্যুর মামলা তদন্ত করে পুলিশ 174 ধারায়। আপনাদের যার যার আইন পাঠ বই আছে খুলে দেখেন, ওই জায়গায় আমি লেখাই দিছিলাম ইউডি কেস বা অপমৃত্যুর মামলা। হ্যাঁ, ইউডি মানে হলো আনন্যাচারাল ডেথ, তদন্ত করে 174 ধারায়। জাস্ট এইটুকু মনে রাখেন। আচ্ছা, একটা হলো একটু মনে রাখবেন, একটু লেখেন যে সুরত হাল প্রতিবেদন বা ইনকোয়েস্ট রিপোর্ট 174-5। সুরত হাল প্রতিবেদন বা ইনকোয়েস্ট রিপোর্ট IN UUEST ইনকোয়েস্ট রিপোর্ট 174-5 ধারা। নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট যদিও করে পুলিশ, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে আছে কি নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আর ময়না তদন্ত লেখেন, ময়না তদন্ত, ময়না তদন্ত বা পোস্টমর্টেম, ময়না তদন্ত বা পোস্টমর্টেম 174-3। করে কে বলেন? সিভিল সার্জন করে। যদি আপনারে বলে যে সুরত হাল আর ময়না তদন্তের মধ্যে পার্থক্য কি, কি বলবেন? কোন ভাবে ছিল, তার গলায় কি দাগ আছে কিনা, তার জামা কাপড় কি অবস্থায় ছিল, তার পাশে রক্ত আছে কিনা, এটা হলো সুরত হাল। অ্যাপারেন্ট কজ অফ ডেথ, মৃত্যুর স্পষ্ট কারণ। আর তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে মেডিকেলি পরীক্ষা করবে, যেটা কি পোস্টমর্টমে, এটা হলো সিভিল সার্জন। এ হলো কথা। কবর থেকে লাশ উত্তোলন, ডিসইন্টার প্রসেস 176-2। কবর থেকে লাশ উত্তোলন 176-2। বানানটা একটু লিখে রাখেন, DISINTER প্রসেস CORPSES ডিসইন্টার DISININTER আর CORPSES 176-2। বুঝছেন? কবর থেকে লাশ উত্তোলন তাহলে কত? 176-2। লেখেন ফৌজদারি কার্যবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ আসবে না, তারপরেও যদি জিজ্ঞেস করে ফৌজদারি কার্যবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ, ফৌজদারি কার্যবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ, অতিরাষ্ট্রিক মানে রাষ্ট্রের বাইরে প্রয়োগ 188 ধারা। আর দণ্ডবিধির 4 ধারা, দণ্ডবিধির 4 ধারা। চার্জের কিছুই পড়া লাগবে না, বাইসে গেছেন। জাস্ট মনে রাখেন, চার্জ পরিবর্তন করলে প্রতিকার কি? রিভিশন। চার্জ থেকে সচরাচর প্রশ্ন আসে না, করেও না, দরকার নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আপনাদের একটা পেজ দিছিলাম, ম্যাজিস্ট্রেট আর দায়রা আদালতের বিচার পদ্ধতি। হট টপিক হচ্ছে অব্যাহতি আর খালাস। প্রশ্ন জিজ্ঞাসা করবে যে অব্যাহতি কখন দেয়, খালাস কখন দেয়, বা অব্যাহতি আর খালাসের ভিতরে পার্থক্য কি? অব্যাহতি কেন দেয় বলেন?
আচ্ছা, ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় 241 ক, আর দায়ের আদালত দেয় কত? 265 গ। আপনি এক কথা যদি বলেন যে স্যার চার্জ গঠনের আগে দেয় অব্যাহতি, আর চার্জ গঠনের পরে দেয় কি? খালাস। মামলার সাক্ষ্য প্রমাণ টমাণ গ্রহণ করে একেবারে সব শেষে গিয়ে দেয় হচ্ছে খালাস। আর চার্জ গঠনের আগে দেয় কি? অব্যাহতি। অব্যাহতি দিলে একই বিষয় নিয়ে আবার তার বিরুদ্ধে মামলা করা যায়, কিন্তু খালাস দিলে তার বিরুদ্ধে একই বিষয় নিয়ে দ্বিতীয়বার মামলা করলে দোবারা দোষ দ্বারা পারিত হবে। এরপরে জিজ্ঞেস করবে দোবারা দোষ কি। ঠিক আছে? হ্যাঁ, দোবারা দোষ কি, তারপরে চলে যাবেন ওখানে। তো তো তাহলে অব্যাহতি খালাস পারবেন। অব্যাহতি হচ্ছে মানে প্রাথমিক ভাবে তার মুক্তি দেওয়া, বাট খালাস মানে হলো ওই মামলার দায় থেকে চিরতরে মুক্তি দেওয়া। তাহলে আবার বলবে তাই শুধু মুক্তি আছে কোথায়? আচ্ছা, আসতেছি সেই জায়গায়। বাট আর যে প্রশ্ন করতে পারে, বলবে যে অব্যাহতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় আদালত নিবে, কোন কোন বিষয়গুলো বিবেচনায় দিবে না। আসামির বক্তব্য শুনবে, উভয় পক্ষের বক্তব্য শুনবে, বাদী পক্ষের মামলার নথিপত্র কাগজপত্র দেখবে, বাট ওই মুহূর্তে আসামি যদি কোনো কাগজপত্র সাবমিট করে এটা বিবেচনায় দিবে না। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। যদি বলে তাহলে আসামির কাগজপত্র কখন দিবে, বলবেন ছাপাই সাক্ষীর সময়। যদি আবার বলে ছাপাই সাক্ষী কোথায় আছে, 340 ধারায়। জি, সব মনে থাকবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা প্রতিকার হচ্ছে অব্যাহতির বিরুদ্ধে। আর একটা পার্থক্য হচ্ছে অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন, আর খালাসের বিরুদ্ধে তাহলে আপনি মনে রাখবেন খালাসটা যেভাবেই হোক না কেন, সকল খালাসের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। গিলটি প্লিট ম্যাজিস্ট্রেট আদালত হলে 243, আর দায়রা আদালত হলে 265 উমা। এটা মনে রেখেন। ম্যাজিস্ট্রেট দায়রা আদালতে খালাস আছে দুইটা ধারায়। কত কত ধারা বলেন? 265 বর্গীয় জ আর ট। বর্গীয় জ সমান সমান কি হয়? এইচ। আর ট সমান সমান কে। তো তাহলে এই জ আর টর খালাসের মধ্যে মনে করবেন যে রাষ্ট্র আসামিরে না শুনে খালাস দেয় 265 জ, আর আসামিকে আত্মপক্ষ সমর্থন দানের পরে খালাস দেয় 265 জ। এই হলো পার্থক্য। মামলা প্রত্যাহার। সিআর মামলা প্রত্যাহার করে 248 ধারায় চার্জ গঠনের আগে করুক আর পরে করুক, প্রত্যাহার করলেই কি? খালাস। আর জিআর মামলা প্রত্যাহার করবে পিপি, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, পরে করলে খালাস। কত ধারায়? 494। এটা মনে রাখেন। আরেকবার আরেকবার মনে রাখতে হবে। 249 ধারা মামলার কার্যক্রম থেকে মুক্তি দেয়। কোন মামলা? সিআর মামলা ব্যতীত অন্যান্য মামলা, যখন রাষ্ট্রপক্ষ কি করতে পারে না, তাকে হাজির করতে পারে না। এটুক মনে রেখেন জাস্ট। 248 সিআর। জি। আর 50-এ অনেক কিছু সংশোধন করছে, 250 আপনাদের দরকার নাই। জি, হ্যাঁ 250-এ ইয়া করছে। সামারি ট্রায়াল। এখানে একটা কথা শুনেন ভাই, সামারি যদি বলে সামারি ট্রায়াল কি, বলবেন যে লঘু অপরাধের বিচারের ক্ষেত্রে সামারি ট্রায়াল করা হয়। সামারি ট্রায়ালে সর্বোচ্চ সাজা দিতে পারে কত? 2 বছর। আর আগে সামারি ট্রায়ালে 200 টাকা জরিমানা করলে আপিল করা যেত না, এখন সেটা হচ্ছে 5,000। 5,000 টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল করা যাবে না। আহ, আগে ছিল 200 টাকা, শুধু 200 টাকা জরিমানা করলে আপিল করা যেত না, এখন সেটা করছে কত? 5,000। ওই প্যাসেজ আর দরকার নাই, বলে দিবেন যে দণ্ড কত হইতেছে? হ্যাঁ। এটা ধরে আপনি ওইটা করলে আপনি চলে যাবেন। সাধারণ যেগুলো যেটা আমি পারি সেদিক নিয়ে দেবে চাইছি। আচ্ছা, এবার আসি একটু গুরুত্বপূর্ণ প্রশ্নে। পরীক্ষায় এই প্রশ্ন ভাইভাতে প্রায়ই করে, যে বলেন যে আপনার একটা মামলায়
গ্রামে চুরি করতে গেছে বা ডাকাতি করতে গেছে, ওই ঘটনায় কোনো চাক্ষুষ সাক্ষী নাই, তাহলে এই মামলাটা প্রমাণ করবে কিভাবে বলেন? রাজ সাক্ষী যখন বলবে, তখন বলবে যে রাজ সাক্ষী কোথায় আছে বলেন। রাজ সাক্ষীর বলবেন যে 337 থেকে 339 ক। ঠিক আছে, তা তারা খালাস দিচ্ছে কত ধারায়? 339 কতে। আমি একটু মনে করাই দিই যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমা করে 337-এ, দায়রা আদালত সিজিএম বা সিএমএম ক্ষমা করে 338-এ, পিপি তারে পরীক্ষা করবে 339-এ, আর আদালত তারে খালাস দিবে 339 ক। আপনি জাস্ট এতটুকু যদি মনে না থাকে, বলবেন যে রাজ সাক্ষীর নাম মেনশন করে রাজ সাক্ষীর বিচার প্রক্রিয়া আছে 337 থেকে 339 ক। ওই জায়গায় এত পুঙ্খানুপুঙ্খ ভাবে বলা লাগে না, আপনি জাস্ট ধরাই দিতে হবে যে এই জায়গায় আছি স্যার, বাকিটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না। ঠিক আছে, সাফাই সাক্ষী লিখে রাখেন 340। আসামিরে পরীক্ষা 342। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মনে রাখতে হবে 339 বি। 339 বি, আসামির অনুপস্থিতিতে বিচার। মামলার আপোষ মীমাংসা 345 ধারা মনে আছে? 345 ধারায় লিখছেন। এত আপনার মনে রাখার দরকার নেই, আমরা তো সবসময় একটু বেশিই পড়ি। এখানে ব্র্যাকেটে একটা কথা লেখেন যে 2025 সালের সংশোধনীতে বেআইনি সমাবেশকে আপোষযোগ্য করা হয়েছে। 2025 সালের সংশোধনীতে বেআইনি সমাবেশকে আপোষযোগ্য করা হয়েছে, আগে আপোষযোগ্য ছিল না। শাস্তি মাত্র 6 মাস, বাট আগে আপোষযোগ্য ছিল না। 2025 সালের সংশোধনীতে বেআইনি সমাবেশকে আপোষযোগ্য করা হয়েছে। যেটা মনে রাখতে হবে, 369 ধারা পরীক্ষার প্রশ্ন আছে যে বলেন তো ফৌজদারি কার্যবিধিতে রায় রিভিউ করা যায় কিনা। বলবেন যে স্যার ফৌজদারি কার্যবিধিতে রায় রিভিউ নাই, তবে করণিক ভুল সংশোধন করতে পারে রায়ের। কত ধারায়? 369। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে 368। ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করবে 368। দায়রা আদালত যদি দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয়, কার অনুমোদন লাগবে? হাইকোর্টের। এই ডেথ রেফারেন্স পাঠাচ্ছে 374-এ। আর একটু লিখে রাখেন যে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠাচ্ছে 374-এ, আর অনুমোদন দিচ্ছে কততে? 376। এই দুইটা ধারা। ডেথ রেফারেন্স যাচ্ছে 74-এ, অনুমোদন দিচ্ছে 76-এ। চুয়াত্তরে হাইকোর্টে গেল, আর উনি অনুমোদন দিল কততে? 76-এ। 382টা একটু মনে রাখবেন। গর্ভবতী মহিলার মৃত্যুদণ্ড স্থগিত করে 382-তে কে করে? হাইকোর্ট বিভাগ। গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত করবে হাইকোর্ট বিভাগ। কত ধারায়? 382 ধারায়। 382, জি। 403 ধারাটা ডাবল জিওপার্টি বলবেন যে স্যার
যদি একই বিচার্য বিষয় নিয়ে একবার তার দণ্ড বা খালাস দেয়, পরবর্তীতে তার বিরুদ্ধে ওই মামলা করলে পরবর্তী মামলা কি খারিজ হবে। কিন্তু প্রথম মামলায় যদি তার অব্যাহতি মুক্তি দেয়, সেই ক্ষেত্রে ডাবল জিওপার্ডি নীতি প্রযোজ্য হবে না। বুঝতে সহজ কথা, আর যাওয়ার দরকার নাই। যে প্রথম মামলায় যদি তারে অব্যাহতি খালাস অথবা দণ্ড দেয়, তাহলে দ্বিতীয় মামলার বিচার কি হবে, বাড়িতে হবে। আর প্রথম মামলায় যদি তারা অব্যাহতি দেয়, তাহলে দ্বিতীয় মামলা কিন্তু তার বিরুদ্ধে হতে পারে। দুইটা আইনি মনে রাখবেন। সেম বিধান দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? 10, 11 বলেন কে? 11। রেস জুডিকাটা। এই শুনেন, একটু শিখে রাখেন, আপিল থেকে এত আসে না, তারপরেও মনে রাখেন যে আপিল করা যায় দুইটা ক্ষেত্রে, ঘটনাগত ক্ষেত্র আর কি আইনগত ক্ষেত্রে। আর রিভিশন করা যায় কোন ক্ষেত্রে? আইনগত ভুল ত্রুটি। হ্যাঁ, আপিল হলো ঘটনা ও আইন উভয়, আর রিভিশন হচ্ছে কি আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হলে, ব্যর্থ হলে। এখন এই জায়গা ধারা টারা কিছু মনে না রাখলেও চলবে, বাট আমি একটু জাস্ট দুই এক কথায় বলে যাই যে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হবে চিফ জুডিশিয়ালের কাছে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যুগ্ম দায়রা জজ 5 বছর দিলে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। আর যদি যুগ্ম দায়রা-জজ 5 বছরের বেশি দেয়, হাইকোর্টে। আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে হাইকোর্টে। এই একটু মনে রাখেন। যদি এটা বিবিআই যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিচ্ছে, আপিল কোথায় হবে? হাইকোর্ট। এটা মনে রাখেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিচ্ছে, আপিল কোথায়? হাইকোর্ট। 408। স্যার এটা রিটেন নোটে যেটুকু আছে অতটুকু মনে রাখতেই তো হবে স্যার। যে যে রিটেনের নোটটা দিছিলেন না স্যার, ওটাতে তো সুন্দর করে লেখা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ওটা দেখলেই হবে। মানে আমি জাস্ট আপনার এত যে এই জায়গাতে ধারাগুলো বললাম, ওই ধারাগুলো জাস্ট মনে রাখবেন। খালাসের বিরুদ্ধে আপিল 417। দ্বিতীয় আপিল আছে, মনে রাখেন। খালাসে দ্বিতীয় আপিল আছে, পিপি করে, সংক্ষেপে লিখে রাখতে হবে। খালাসে দ্বিতীয় আপিল আছে, করে কে? পিপি। কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না? তো গিলটি প্লিট করলে, তুচ্ছ শাস্তির ক্ষেত্রে সামারি ট্রায়ালে 500 টাকা জরিমানা করলে আপিল করা যায় না। 5,000, জি, 5,000। আচ্ছা, 426 ধারা বিবিআই, 426 আপিল আদালতে জামিন। আর বিচারিক আদালত আপিলের শর্তে জামিন দেয় কখন? 426 মনে রাখলে হবে, যখন কারাদণ্ডটা অনধিক 1 বছর। এটা মনে রাখেন। হ্যাঁ, অনধিক 1 বছর হইলে আপিলের শর্তে জামিন চাওয়া যায়। জাস্ট একটা জিনিস লেখেন যে রিভিশন আদালতে জামিন 435 ধারায়। রিভিশন আদালতে জামিন 435 ধারায়। 435 ধারায় লিখছেন। দায়রা জজের কাছে রিভিশন কত ধারা? 439 ক। এটা একটু লিখে রাখেন, দায়রা জজ রিভিশন 439 ক। আর হাইকোর্ট বিভাগের রিভিশন 439 খ নাকি 439? তাহলে তাহলে বলে ফেলেন নাকি আবার। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন আছে? দ্বিতীয় রিভিশন নাই। আর যেটা মনে রাখবেন, আর একটা বিষয়, সরাসরি আমরা চলে যাই জামিন। জামিনের ক্ষেত্রে
যেটা মনে রাখবেন, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 496, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন কত? 97তে 3টা গ্রাউন্ড আছে, জিজ্ঞেস করে যে কোন ক্ষেত্রে 16 বছরের কম, পীড়িত অক্ষম, আর কি স্ত্রীলোক। আর জিজ্ঞাসা করতে পারে এন্টিসিপেটরি বেল আছে কত ধারায়? 498 ধারায়। বা বেল বন্ডের টাকা যদি বেশি হয়, হ্রাসের আবেদন করবেন কত ধারায়? 498 ধারায়। আর সব শেষের ধারাটা মনে রাখতে হবে, 561 ক, ইনহেরেন্ট পাওয়ার। ইনহেরেন্ট পাওয়ার। ইনহেরেন্ট পাওয়ার কাকে বলে? বলবেন যে তার সহজাত ক্ষমতা। আইনে যখন কোনো কিছু থাকে না, তখন বিচারকরা তারা উচ্চ আদালতের নজির বা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে যে সিদ্ধান্ত দেয়, সেটা কি বলে? ইনহেরেন্ট পাওয়ার। যদি বলে যে সহজাত ক্ষমতার একটা উদাহরণ দাও, বলবেন যে দায়রা জজ রিভিশন করলে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে 561 ক ধারা হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা যায়। বাট এত কঠিনও করে না, যে প্রশ্নটা আমারে একেবারে সর্বশেষ বিজিএস এ করছিল 16 বিজিএস এর ভাইভাতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, উনি জিজ্ঞাসা করছে যে ইনহেরেন্ট পাওয়ার কোথায় আছে। তা বললাম যে 561 ক ধারায়। দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 151 ধারায়। তারপরে জিজ্ঞাসা করছে দুইটার ভিতরে পার্থক্য কি, বলবেন যে ফৌজদারি কার্যবিধিতে আছে শুধু হাইকোর্ট বিভাগে, আর তা দেওয়ানি কার্যবিধিতে আছে কার? সকল দেওয়ানি আদালতের। এই হলো আপনার ইনহেরেন্ট পাওয়ার। তো আজকে ফৌজদারি কার্যবিধি এতটুকুই। আগামীকাল আসেন, আগামীকাল আমরা দণ্ডবিধি শেষ করবো ইনশাল্লাহ। গিলটি প্লিট, সামারি ট্রায়াল আর তুচ্ছ মামলা। আর ডায়েরি করে দেখেন, অনলাইনে যারা আছে করে দেখেন। আর কালকে আমি ফৌজদারি থেকে বা অন্যান্য বিষয় থেকে কি কি প্রশ্ন আসে এইগুলার নমুনা দিব আপনাদের। ওই লিস্ট গুলো পাবেন যে কোন কোন ধরনের প্রশ্ন আসে। এই ডায়েরিটা 2023 সালে লিখেছিলাম, কোথাও ডেট নাই।